আপনার ছেলে দিলীপ? আমার ছেলে দিলীপ? ওই যে ম্যানেজার আমাদের সুপারভাইজার ননীগোপাল আছে না? হ্যাঁ হ্যাঁ। ওই ননীগোপালের একটা বোন আছে। কি হয়েছে? না আমি আর বলতে পারবো। আরে বলুন না। না বললে আমি জানবো কেমন করে? না আমি নারায়ণ সেবা করি, আমি ওই কারোর সাথে বাঁচা। ম্যানেজার বাবু এই কথা বললে তো হবে না, আপনি অর্ধেকটা বলে ফেলেছেন, বাকি অর্ধেকটা বলে ফেলুন। মানে ওই সুকান্ত চৌধুরী ও ম্যানেজার ননীগোপালের একটা বোন আছে। আছে। তার নাম হচ্ছে কি নিরূপা। কি হয়েছে? আপনার ছেলে দিলীপ আপনি তো ভীষণ মুশকিলে ফেলে দিলেন ম্যানেজার বাবু। আপনার ছেলে? আমার ছেলে? শালা রঘু, এ শালাও তো বেইমানি করলে। বেইমানিও করেনি, আগে বেইমানি করেছেন আপনি। আপনার যে খাতাটা আছে না ভুল হিসেবে খাতা, ওই খাতা অফিসে থাকলে সারা জীবন শুধু ভুলই হবে। তাই সংশোধন করার জন্য ভুল হিসেবের খাতাটা আমি পুড়িয়ে ফেলার আদেশ দিলাম। যাক শুনুন, আগে কলকাতা থেকে যখন ঝরিয়াতে আসি মায়ের কাছে অনুমতি নিয়েছি 7 দিন আমি এখানে থাকবো। থাকুন, থাকার ব্যবস্থা করুন। আগে থাকার ব্যবস্থা অফিস করে, এই অফিস করে আমি থাকবো। না রাজাবাবু, আপনি অফিসে থাকবেন না, তাহলে আপনি থাকবেন আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ। তোমার তো চিনতে পারলাম না, কে তুমি? আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনার বাবা, এই ছড়িয়ায় কলিয়ারিতে আমি সুপারভাইজার ননীগোপাল সাহা। ও তুমি সুপারভাইজার ননীগোপাল? খবরদার ওর বাড়িতে থাকবেন না। ওর বাড়িতে চারিদিকে আবর্জনা নোংরায় ভর্তি, চারিদিকে দুর্গন্ধ, আপনি ওর বাড়িতে থাকতে পারবেন না। বিশ্বাস করুন রাজাবাবু, আপনার বাবা যখনই এসেছেন তখনই আমার বাড়িতেই কাটিয়েছেন। ও তাই তুমি তো পত্র দিয়েছিলে যে ম্যানেজার বাবু বেতন আটকে রেখেছে, শ্রমিকরা ধর্মঘট করছে, তোমার পত্র পেয়েই তো আমি এসেছি। শোনো ননীগোপাল, আমার বাবা যখন তোমার বাড়িতে আশ্রয় নিত তখন বাবার মতো আমি তোমার বাড়িতে থাকবো। আর ওর কুড়ে ঘর, ও কথা আপনি বলবেন না। তার কারণ ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা তো মানুষ, যে কোনো ঘরে বাস করে সেই কোনো ঘরে আমিও থাকবো। এতদিন কলকাতায় দালাল বাড়িতে বাস করেছি, মাটির ঘরের স্বাদ আমি পাইনি। এতদিন পর যখন এসেছি ঝরিয়াতে, তাহলে গরিবের কুড়ি ঘরে বাস করে দেখবো যে আমাদের কলকাতার দালাল বাড়িতে বাস করে কত শান্তি, আর গরিব সুপারভাইজার ননীগোপাল তার মাটির ঘরে বাস করে কত শান্তি। হারামজাদা ননীগোপাল, হারামজাদা তুই আমার পিছনে কাটি করেছিস। এই শালা মালিক বাবু থেকে চিঠি করেছে যে আমিই নাকি শ্রমিকদের টাকা মেরে খেয়েছি। ওরে শালা ননী, তোকে আমি ছাড়বো না। আর মালিক বাবু, তোমার বাবা এমনি মরে নাই, তোমার বাবাকে আমি ওই ঝরিয়াতে ঠেলি ফেলি দিয়ে মেরে দরকার হলে তোমাকেও দরকার হলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী, আমার পিছনে যে কাঠি করবে তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। শালা ননীগোপাল, তোর ব্যবস্থা করবে। দাদা সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে আসেনি। দাদা জানে যে আমি স্কুলে যাব, তা সত্ত্বেও দাদা এত দেরি করছে কেন জানি না। আর এই মানুষটাকে নিয়ে আমি পারি না। আরে এত চিৎকার করতে করতে আসছো কেন? কি হয়েছে দাদা, তোমার মুখে এত হাসি? দেখ আমাদের বাড়িতে কে এসছেন। আর এই তোমার মাথা খারাপ, আমার একদম ভালো লাগে না। কেন জানো তো, আমাদের এই গরিব ঘরে তুমি আবার কাকে নিয়ে এসে জুটিয়েছো? আমাদের দুবেলা খাবার জুটে না, আবার একজনকে নিয়ে চলে এসেছো। তুই চিনবি না, আমরা যার খেয়ে আজ মানুষ হয়ে আছি, বেঁচে আছি। কাকে নিয়ে এসছো তুমি দাদা? আসুন রাজা বাবু। ও ননীগোপাল, এই তোমার মাটির ঘর? এত সুন্দর জায়গা, এখানে থাকতে আমার কোনো অসুবিধাই হবে না? অসুবিধা হবে না? না না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আমি এখানে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন বসবেন না, বসুন। বলো দাদা, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম একটু চা করে নিয়ে আয়। আমি জানতাম যে তুমি চায়ের অর্ডারটা করবে। তোমরা দুজনে গল্প করো, আমি এক্ষুনি চা। ননীগোপাল, যে মেয়েটা আমার জন্য চা আনতে গেল, এই মেয়েটা কে? এই আমার একমাত্র ছোট বোন। তোমার বুঝি মা বাবা নেই? কেউ নেই রাজাবাবু। ওই বোনটাকে নিয়ে বেঁচে আছো? এই বোনটাকে নিয়ে আমি
বেঁচে আছে এই পৃথিবীর বুকে। তা তোমার বোনের বিয়ে দাও না কেন? বড় হয়ে গেছে, বিয়ে দাওনি? গরিব মানুষ, অর্থের প্রয়োজন। কোথায় পাবো অর্থ বলতে পারবেন? সামান্য একটু সুপারভাইজারি করে যা বেতন পাই তাই দিয়ে কোনো রকম সংসারটা চলে। পয়সা কাজ করো ননীগোপাল, তুমি আমার মায়ের কাছে একটা আবেদনপত্র লেখো, কিছু টাকা তোমার প্রয়োজন। আপনার মা? আমি আমার মাকে বলে তোমার সে টাকাটা পাস করে দেবো, তুমি সেই টাকা দিয়ে তোমার বোনের বিয়ে দেবে। না, তা হয় না বাবু। কেন? কারণ আমরা গরিব মানুষ। যদি কোনোদিন আপনার ঋণ আমি শোধ করতে না পারি তাহলে কেমন করে আমি আমার আরে না না, তোমাকে শোধ করতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বোনের বিয়েতে যে টাকাটা খরচা হবে সেটা সম্পূর্ণ এমনি। দাদা আমি চা নিয়ে চলে এসেছি, এই যে ধরুন চা নেন। আমাদের গরিব ঘর, কাপ প্লেট কিছুই নেই, ওতে চা দিয়েছি, ওতে খেয়েই আপনি সব। নিরুপমা, আর দেরি করবো না, আমি এক্ষুনি চললাম বাজার করতে। যা বাবা, ঘরে রেখে দিয়ে দাদা চলে গেল বাজার করতে। হ্যাঁ, তোমার মানে তোমার নামটা তো আমার জানা হলো না, কি নাম তোমার? কেন আমার দাদা বলেনি আমার কি নাম? না তো। কেন, আমার নাম নুরু কুমার। তাহলে একটু নিরূপা নিরূপা বলে ডাকছিল, ওইটা আদর করে ডাকে। তাই বুঝি? হ্যাঁ। যদি তাই হয় তা আদর করো, আমিও তোমাকে নিরূপা বলে ডাকতে পারি, কোনো অসুবিধা নেই তো। না না, আমার কি অসুবিধা আছে? ব্যাস, শোনো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ছেড়ে বাইরে আসিনি। এই জীবনের প্রথম এলাম ঝরিয়াতে। ও তাই বুঝি? আর এই কয়লার খনির আশেপাশে দেখছি কত উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই আমার মন চাইছে যদি পাহাড়গুলো আবার দর্শন করতে পারতাম তাহলে কলকাতায় ফিরে গিয়ে মায়ের কাছে গল্প করতে পারতাম। আর ও কথা বলবেন না, পাহাড়ে ঘুরবেন তো। আমার দাদা বাজারে গেছে, আমার দাদা আসলে আমি বলে দেবো আপনাকে নিয়ে যাবে আমাদের এই। কত বাজার এনেছি দেখ। দাদা তুমি বাজার করে এনেছো, আমার ধন্য করে দিয়েছো, আমি রান্না বান্না করে নেবো। তুমি বলেছো তোমার ওই সাহেব বাবুকে নিয়ে ওই ঝরিয়া কোথায় ঘুরতে যাবে পাহাড়, তুমি নিয়ে যাও। আরে এই ঝরিয়ার সব কিছু তুই চিনিস, কোরিয়ারি সমস্ত কিছু ঘুরে ঘুরে বেরিয়েছিস, তুই নিয়ে যা। বরঞ্চ আমি রান্না বান্নাটা সেরে দিই। দাদা তুমি কেন রান্না করবে? আমি রান্না করি না, তুমি নিয়ে যাও। আরে না না, তুমি বুঝতে পারছো না, আমি মেয়ে ছেলে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে আমি যাবো ঘুরতে। তাতে দোষ কি? না না, ও ঠিকই বলছে। ননীগোপাল, তুমি বলো আমার সঙ্গে চলো, তোমার বোন রান্না করো। না রাজবাবু না, আমার বোন সব চেনে, সব জায়গা ঘুরেছে। ও তাহলে কি রান্না বান্না করতে পারে না? রান্না বান্না সেরকম করতে পারে না, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তাই বুঝি? হ্যাঁ। তাহলে চলো নিরূপা, তুমি আর আমি দুজনে মিলেই না হয় পাহাড় ঘুরে আসি। সত্যি দাদা, তাহলে তুমি রান্না বান্না করো, আমি তাহলে নিয়ে যাচ্ছি। বেশ। আর তাড়াতাড়ি রান্না বান্না করবে। হ্যাঁ। এই যে মশাই আসুন আমার পেছন পেছন। তাড়াতাড়ি ফিরিস। তো চিন্তা নেই, আমরা যাবো আর চলে আসবো, তুমি রান্না সারো। কেমন? ঈশ্বর, এটাই আমি চেয়েছিলাম। ঈশ্বর, ওরা যখন ঘুরতে গেল ওদের তুমি ভালোই ভালোই ফিরিয়ে দিয়ে থাকো। আমার কাছে ফিরে আসতে পারে যেন ওদের জন্য কোনো বিপদ না। চলো নিরূপা, এগিয়ে চলো। ওই যে উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে আমরা আকাশটাকে কাছে টেনে নেবো। আর কি বলবো জানো? ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়া হৃদয় রেখেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেখেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
বাঁধ ভেঙেছে, আয় নতুন রঙের ছোঁয়ায় হৃদয় বেঁধেছে, আলো ছোঁয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমি যেন পাখ মেলে সেবা ছেড়ে যাই দূর জানতে, এই রাখা পড়ে থাকতে আমি যেন পাখ মেলে পাখ না, সেবা ছেড়ে যাই দূর জানতে, এই রাখা পড়ে থাকতে না। আলো আলো এ শিশির কালো এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো ছোঁয়ারে খুশির বাঁধ ভেঙেছে, এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো ছোঁয়ারে খুশির বাঁধ ভেঙেছে। বাবু নির্মা, হঠাৎ তুমি ওইভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলে কেন? বাবু, আমি যদি না ধাক্কা দিয়ে আপনাকে ফেলতাম তাহলে তো হয়তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ? কি সর্বনাশ হতো? কি সর্বনাশ জানেন? আপনি গান করতে করতে নাচতে নাচতে ওই কুয়াশার খাদানে আপনি পড়ে গেলে মারা যেতেন। কি বললে? এখানে খাদে পড়ে আমি মারা যেতাম? হ্যাঁ, আপনি তো লক্ষ্য করেননি না, আমি না ঠেলে দিলে আপনি হয়তো মারা গেলে বিশাল অসুবিধা হয়ে যেত। নির্মা, পাহাড়ের গায়ে কুয়াশায় ঢাকে এরকম যে খাদ থাকে এ তো আমি জানতাম। আমি কলকাতার মানুষ। আমি জানি তো, জানি বলেই আপনাকে আজকে আমাকে বাঁচাতে হলো। সত্যি নির্মা, তুমি যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে এদিকে না দিতে তাহলে ঠিক ওইদিকে পড়ে আমি মারাই যেতাম। আচ্ছা, এই খাদে কি কোনো কখনো দুর্ঘটনা ঘটেছে? এই খাদে? হ্যাঁ বাবু, আমি শুনেছি আমার দাদার মুখে। কি বলে নাকি বহুত দিন আগে এই খাদানের এক মালিক ছিল, সেই মালিক নাকি এই খাদানে পড়ে মারা গিয়েছিল। কি বললেন নির্মা? এখানকার যে মালিক ছিলেন সে মালিক এই খাদে পড়ে মারা গেছেন? হ্যাঁ। দাঁড়াও নির্মা, একটু তোমার কথা বন্ধ করো। ও গোবার পিতা, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো সেই স্বর্গলোকে। স্বর্গলোক থেকে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমার প্রতিষ্ঠিত এই কয়লার খনিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি যেন সমস্ত গরিব দুঃখীকে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। বাবু, আপনি ঘুরে ওই খাদানে মরতে চলেছিলেন, আবার আপনি ঘুরে ওইদিকে প্রণাম করলেন কেন জানো? কি আপনার লীলাখেলা কিছু বুঝতেই পারছি না। তুমি যার কথা বললে যিনি মারা গেছেন, হ্যাঁ, তিনি আমার জন্মদাতা, আমার পিতা। তুমি বিশ্বাস করো নিরূপা, তা আমার মা বারবার বলে, ওরে খোকা, ওই ঝুড়িয়ার তোকে আমি যেতে দেবো না, ওখানে গেলে তোর বাবার মতো তুই হয়তো মারা যাবি। আপনার বাবা মরেছিল এই খাদাতে? হ্যাঁ, কি দুর্ভাগ্য আমার। দেখো, যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে, আমি একটু আগে সেই খাদে পড়েই মারা যেতাম। কিন্তু এমনি আমার সৌভাগ্য, আমাকে হাত থেকে রক্ষা করলো, মৃত্যুর মুখ থেকে রক্ষা করলো। কে বলো তো? কে?
তুমি। সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছো। তাই তুমি যখন রক্ষা করেছো তখন বলো আমার জীবনটা তুমি নতুন করে বাঁচিয়ে দিলে, তা আমার জীবনের বিনিময়ে কত টাকা দিলে তুমি খুশি হবে? এইটা তুমি হাসালে কেন জানেন? কেন? এইটার কথা হলো যে আমরা গরিব বলে কাউকে বাঁচিয়েছি বলে তার জন্য টাকা পয়সা নিতে হবে, তার কোনো মানে নেই। চলো নির্বা, তোমায় যদি কিছু উপহার না দিই তাহলে নিজেকে আমি খুব ছোট লোক মনে করবো, আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তার কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, জীবনের আলোটা নতুন করে জেলে দিয়েছো তুমি। তাই আমার জীবনের দামে বলো কত টাকা পেলে তুমি খুশি হবে? তুমি যদি বলো যে তোমার কয়লার খনি একটা আমার নামে লিখে দিতে হবে, তার 4টে খনি যখন আমাদের আছে তখন একটা তোমার নামে উইল করে দেবো। বাবু, আমার দাদা যদি জানতে পারে যে আমি আপনাকে বাঁচিয়েছি, তার জন্য টাকা পয়সা নিয়েছি, এই খাদান নিয়েছি, এত কিছু নিয়েছি, তাহলে তো আমার দাদা খুব রাগ করবে। আর এইসবের নিয়ে ক্ষমতা আমাদের কিচ্ছুই নেই। দেখুন বাবু, আমরা গরিব মানুষ, মানুষকে বিপদে পড়লে বাঁচাতে হয়, এইটুকুই জানি, আমরা কিছু নিতে পারবো না। ও, তার মানে গরিব হয়ে জন্ম নিয়েছো বলে তুমি আমার টাকা পয়সাকে অগ্রাহ্য করছো, দূরে সরে দিচ্ছ, তাই না? ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নিতে চাইছো না, তখন আমি যদি স্বেচ্ছায় তোমায় কিছু উপহার দিই, তুমি সেই দান গ্রহণ করবে? এত কিছু তো দেবেন বললেন, তা সত্ত্বেও আমি রাজি হলাম না। আবার আপনি কি দেবেন বলুন তো? অন্য কিছু নয় নির্মল, অন্য কিছু নয়। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো তখন আমি তোমার প্রাপ্য। তাই এই বলতে আমি তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। যে পাহাড়ের উপর মা কালীর মন্দির আছে, সেই মন্দিরের সামনে নিয়ে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে তোমার সীমান্তে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। ও কথা বলবেন না। আমি আপনাকে বাঁচিয়েছি বলে আমাকে আপনি বিয়ে করবেন? না না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন জানেন? আমার দাদা যদি জানি তাহলে খুব খারাপ হবে। আমার দাদা খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। আমাকে যে ছোট্টবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছি, এভাবে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া কি জানেন, আপনাদের বড় লোকের ভালোবাসা কোনদিন এই গরিব ঘরে থাকে না গো বাবু। কোনদিন হয়তো আমাকে ফেলে দিয়ে চলে যাবে। তুমি যখন তোমার দাদার কথা ভাবছো, তেমনি আমি তো আমার মায়ের কথা ভাবছি। আমার মা যখন বলবে যেন খোকা, যেহেতু জীবনের আলোটা নতুন করে জেলে দিল, সেই মেয়েটাকে তো গ্রহণ করতে পারলি না তার সীমান্ত সিঁদুর পরে দিতে। তাই আমার মায়ের কথা ভাবতে ভাবতে আমিও তোমার কথাই ভাবছি, যে তুমি যখন আমাকে বাঁচালে তখন আমি তোমারই প্রাপ্য। তাই তোমার দাদা যদি কিছু বলে, সে দায়িত্ব আমার, সে সব কিছু বুঝে নেবো আমি। এই মুহূর্তে আমি তোমার সীমান্তে শুধু যদি পরিয়ে দিই, পারবে না বাবু। আমার দাদাকে যদি মেনে নিন তাহলেও হয়তো আমি রাজি হতে পারলাম না। কেন জানেন? কেন? আপনার মা এই গরিব ঘরের মেয়েকে কখনো মেনে নিতে পারবেন না। ও, এটাই তোমার কথা? তুমি আমার মাকে দেখোনি? মা আমার কত ভালো জানো। গরিবদের দুঃখ থেকে মায়ের চোখে জল ঝরে, গরিবদের হাসিতে মা হাহাকার করে হাসে। তাই গরিবদের যে কত বড় ভালোবাসে তুমি জানো না। শুধু তাই নয়, তুমি যে একটু আগে বললে না যে বড় লোক আর গরিবের কখনো মেলামেশা হয় না, আমি তোমাকে বিয়ে করে দুদিন পর আমার পরিত্যাগ করে চলে যাবো? না নিরূপা, তা নয়। বলি শোনো, এখানে তো কেউ নেই। আছে চন্দ্র, আছে সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই এখানে দাঁড়িয়ে আমি আমার পূর্বপুরুষের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় যে মেয়েটাকে আমি এই মুহূর্তে গ্রহণ করছি, তার জন্য হাসি মুখে নিজের জীবন দেবো। তবে গরিব বলে উপহাস করে কখনো দূরে সরিয়ে দেবো না। সত্যি বলছেন? হৃদয় রত্ন, তুমি কথা দিলাম আমি তোমায়, আমার হৃদয়ের মাঝে তোমাকে আটকে রাখবো আমি। সত্যি বলছেন? তিনি সত্য খান, তাহলে হয়তো আমার মন খুব বিশ্বাস করে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, জীবনে কখনো কোনোদিন আমার জীবন থাকতে তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি বিশ্বাস হয় আমার কথা, তাহলে যে হাত তোমার কাছে বাড়িয়ে দিয়েছি, ধরো আমার হাত, বলো আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তাই হবে বাবু, আপনি যখন আমাকে চাইছেন আমি এই হাতে বাড়িয়ে দিলাম। আজ থেকে আপনি আমার, আমি আপনার। তাহলে চলো নিরূপা, এখানে নয়,
প্রথমেই নিয়ে যাবো তোমাকে মা কালীর মন্দিরের সামনে। ওই মন্দিরে রেখে কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্ত করিয়ে দেবো সিঁদুর। তারপর তোমাকে বুকে করে নিয়ে বাড়িতে ফিরে যাবো। সেই যে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। দেখতে দেখতে কতটা বেলা হলো বলো তো। হ্যাঁ, তবে কি পাহাড় দেখতে গিয়ে তাদের কোনো বিপদ হলো? না না, তুমি ঠাকুর, তুমি ঈশ্বর, তুমি যেন তাদের কোনো বিপদে ফেলো না, তাদের ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ও গোপাল, আরে এত ভাবছে কেন? এই তোকে ফিরে এসেছি। আসুন রাজাবাবু আসুন। কিন্তু শোনো শোনো, তুমি তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়েছিলে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। তুমি জানো ওখানে আমার কি হয়েছিল? আপনার আবার কি হয়েছে? বিপদ হয়েছিল, বিপদ। তোমাদের পাহাড়ের গায়ে যে এত কুয়াশা ঢাকা গভীর গভীর খাদ থাকে, এ আমার জানা ছিল না। রাজাবাবু, একটা খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। রাজাবাবু, এ আপনি কি শোনালেন? কিন্তু মারা আমি যাইনি। কেন জানো? কেন? মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তোমার একমাত্র আদরণী বোন, যার নাম রেখেছেন নিরূপা। রাজাবাবু, হ্যাঁ, নিরুপমা আপনাকে বাঁচিয়েছে। ওই আমাকে বাঁচিয়েছে, আর বাঁচিয়েছে বলেই তো আমি আমার হাসি মুখে এখানে ফিরে এলাম। বাহ, সত্যি আজ আমি ধন্য হলাম। আমার বোনকে যদি সঙ্গে না পাঠাতাম তাহলে আপনার নিশ্চয়ই কোনো আরো বড় বিপদ হতে পারত। শুধু বিপদ হবে না, বিপদ হতো আমার মায়ের কাছে তুমি যে কি জবাব দিতে সেটা তুমি বুঝতে পারছো না। তোমার বোনকে দেখবে না? হ্যাঁ, আমার বোন এসো। কোথায়? নিরুপমা, সত্যি আজ তুই বড় উপকার করেছিস। কিন্তু আমি কি দেখছি রাজাবাবু? আমি কি দেখছি? কি দেখছো তুমি? তুই কি করেছিস? সীমন্তে সিঁদুর আমি দিয়েছি। কেন জানো? কেন? তোমার বোন আমার জীবন বাঁচিয়েছে, তা আমার জীবনের বিনিময়ে এক চলতে সিঁদুর তোমার বোনের সীমন্ত পরিয়ে দিয়ে তাকে আমি জীবন সাথী করেছি। চমৎকার রাজাবাবু, চমৎকার। আপনার জীবন বাঁচিয়েছে বলে আজ আপনি আমার বোনকে সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়ে আজ তাকে বিবাহ করেছেন। কিন্তু না রাজাবাবু, না, আপনি মেনে নিলেও আপনার মা নাও মেনে নিতে পারে। আমার মাকে তুমি ভরসা করো না? তুমি জানো না আমার মা কত গরিব দরদিনী? তুমি আমার মাকে বিশ্বাস করো না? শুধু তাই নয়, যদি মাকে বিশ্বাস না করো তাহলে আমাকে বিশ্বাস করো তুমি। এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি রাজাবাবু, 33 করে দেবতাকে সাক্ষী রেখে বলছি, আমার পূর্বপুরুষদের আমার শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেবো, তবু তোমার বোনকে রাজাবাবু মুখ থেকে আমি কখনো দূরে সরিয়ে দেবো না। তবু আমরা কি করি হতভাগী। আজ ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবাকে চোখে দেখিস নি, মাকে চোখে দেখতে পাসনি। ওরে আমরা যে গরিব, আজ যদি তোকে দুত্তর করে তাড়িয়ে দেয় তাহলে তুই কোথায় গিয়ে তাই নিবি? এটা তোমার কল্পনা। রাজাবাবু, কল্পনার কথা বাদ দিয়ে আশীর্বাদ করো। আমাদের আশীর্বাদ কিন্তু কেউ করেনি। তুমি আমার দাদা, তোমার বোন, তার বিয়ে হয়েছে। এখন আশীর্বাদ দিয়ে বলো নবদাম্পত্য জীবন যেন আমাদের সুখময় হয়। নিরূপা, প্রণাম করো। আমি আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। বেশ, তাহলে এবার খাওয়ার আয়োজন করো। আমি খাবারের ব্যবস্থা করছি। তোমরা একটু গল্প করো। আমি এক্ষুনি যাবো আর তোমাদের খাবারের। তুমি যে বলছিলে তোমার দাদা নাকি মেনে নেবে না, দেখলে তো তোমার দাদা আশীর্বাদ করে বলছে আমাদের নবদাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমি জানতাম আমার দাদার মন এমনি খুব নরম। তুমি ঠিক বুঝিয়ে বলে দিয়েছো, আমার দাদা মেনে নিয়েছে। তাহলে আর দূরে কেন, এবার কাছে এসো। তুমি আমার নতুন বউ, তোমার আমার আজ মধুর মিলনের রাত্রি। এত লজ্জা তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে বুকে করে লজ্জার সমুদ্রটা পার করে দেব। এসো রজনী।
রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটু দেখায় তোমায় বন্ধু, একটু দেখায় তোমায় বন্ধু, হাই পাগল পালা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে আমার না থাকিলে, হয় পাগল পালা। কাটে না বধূ তোমাকে, আমার রজনী কাটে না বধূ তোমাকে। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে বধূ না থাকিলে, হয় পাগল পালা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার একমাত্র সন্তান দিলীপ, সে গেছে ঝরিয়ার বুকে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। ফিরবে না কেন? আমি চিনতে পারছেন না, আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আপনি এখানে? আর বলে না, কলকাতা একটু কাজে এসেছিলাম, দেখলাম রানীমায়ের সঙ্গে আমার দেখা করি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি।
কিন্তু আমার ছেলে দিলীপ ফিরবে না কেন? ফিরবি কি করে? কি হয়েছে? তার কোনো বিপদ হয়েছে নাকি? আমি আপনাদের ব্যাপারে বলতে পারবো না, কারণ আমি ছাপোষা মানুষ। দেখুন ম্যানেজার বাবু, আমি আপনাদের বেতনভোগী কর্মচারী, আপনাদের বড় বড় ব্যাপার আমি বামন হয়ে চাঁদে হাত দিতে পারবো। কিন্তু ম্যানেজার বাবু আপনি নিশ্চয়ই কিছু জানেন, তা না হলে এসে বললেন আমার ছেলে ফিরবে না। যদি না জানতেন এ কথা তো আপনি বলতে পারতেন না। আপনি নিশ্চয়ই কিছু জানেন। আপনার ছেলে দিলীপ? আমার ছেলে দিলীপ? ওই যে ম্যানেজার আমাদের সুপারভাইজার ননীগোপাল আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই ননীগোপালের একটা বোন আছে। কি হয়েছে? না আমি আর বলতে পারবো না। আরে বলুন না, না বললে আমি জানবো কেমন করে? না আমি নারায়ণ সেবা করি, আমি ওই কারোর সাথে বাঁচা। ম্যানেজার বাবু এই কথা বললে তো হবে না, আপনি অর্ধেকটা বলে ফেলেছেন, বাকি অর্ধেকটা বলে ফেলুন। মানে ওই সুকান্ত চৌধুরী ম্যানেজার ননীগোপালের একটা বোন আছে, আছে। তার নাম হচ্ছে কি নিরূপা। কি হয়েছে? আপনার ছেলে দিলীপ আপনি তো ভীষণ মুশকিলে ফেলে দিলেন ম্যানেজার বাবু। আপনার ছেলে? আমার ছেলে ননীগোপালের বোনকে, ননীগোপালের বোনকে বিয়ে করেছে। না, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। ম্যানেজার বাবু আগে আপনি কি সত্যি কথা বলছেন? দেখুন মিথ্যা কথা বলে আমার লাভ নেই, আমার বুকে ব্যথা লেগেছে তাই। আমি আপনাদের নুন খেয়েছি, আমি আপনাদের গুণ গাওয়াইছি। কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছি না। আর এমন একটা মেয়ে জানা এত নোংরা, ওই মেয়েটা এর আগে 5টা বাচ্চা নষ্ট। কি বলছেন আপনি ম্যানেজার বাবু? আমি বলতে চাই না, আপনি জিজ্ঞেস করলেন বলে বললাম। 5টা বাচ্চা নষ্ট করেছে? হ্যাঁ। আর সেই মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে? এমন কোনো ছেলে নাই কলিয়ারি যে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করে। কি বলছেন আপনি? হ্যাঁ, না না, ওর প্রথম এই কথা শুনে আমার মাথাটা একবারে পাগল হয়ে যাচ্ছে। ওর প্রথম ভালোবাসার নাম ছিল সুকুমার, তাকে সয়ে দিয়েছে। তারপরে আর একটা ছেলের নাম কি দীপঙ্কর, সয়ে দিয়েছে। এইরকম করে না 15, আমি আর বলতে পারছি না। আচ্ছা বলুন তো ম্যানেজার বাবু, আগে এর উপায়টা কি করা যায়? যদি পারেন আপনার ছেলেকে দেখে নিয়ে এসে একটা ভালো মেয়েদিকে বিয়ে দিয়ে দিন। আপনি ঠিক বলেছেন। ওই রকম মেয়ে যদি আপনার ঘরে আসে, আপনার ঘরে কি অসম্মান হবে? আপনাদের এত বড় বংশ। আপনি ঠিকই বলেছেন। আমি এর বিহিত ব্যবস্থা না করতে পারলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে একদম। আপনারা ব্রাহ্মণ, আর ওরা কি জাত জানেন? কি জাত? বাউরি। বাউরি? শুয়োর চড়াই। বাউরি একটা ছোট জাতের মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে? না না, আমি কখনো ওই মেয়েকে আমার পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না। তাহলে আমি চলি। হ্যাঁ আপনি আসুন। এমন একটা বাজে মেয়ে ওই ছড়িয়ার, যদি কেউ ওই মেয়েটাকে একটা আইসক্রিম খাইয়েছে তার সঙ্গতি। হ্যাঁ গো, গিয়ে জিজ্ঞেস করুন। যদি কেউ বলি যে ফুচকা খাওয়াবো, তার সঙ্গে ফুচকো চলি। আমি বলতে চাই না, তবু আমাকে বলা ইচ্ছে না। যদি কেউ একটা লজ্জা দিয়েছে, তাকেও চুষিয়ে চলি। যদি বাঁচতে চান ওই মেয়েটাকে, না না আপনার লজ্জা লাগে, আমার বলতে লজ্জা লাগে না, কিন্তু বলতে হচ্ছে আপনাদের এত বড় সর্বনাশ করেছে। শুনুন, আগে আপনি যান, আমি দেখছি কত দূর কি করা যায়। আর আপনার ছেলে অত সুপুরুষ, সে নাকি শেষকালে ফেসে গেল ওই একটা বাবরি মেয়ের সঙ্গে। আপনি ঠিকই বলেছেন ম্যানেজার বাবু, আমার ভীষণ দুঃখ হচ্ছে। আমার ছেলের জন্য আমার ভীষণ কষ্ট। আমি যে এই কথাটা জানো, আমি ভাবতে পারছি না আমার ছেলেকে আমি লেখাপড়ায় শিক্ষার দীক্ষায় পারদর্শী করেছি, সেই ছেলে এত বড় ভুল কেমন করে করতে পারে? আমি যে এই কথাটা বললাম, আপনি যেন বললেন না। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি আমার মায়ের মতো বলেই বললাম। তাহলে চলি, যান। ওই মেয়েটাকে যদি কেউ এক প্যাকেট কুরকুরি দিয়েছে, তার সঙ্গে সর্বনাশ, এত বড় আবার ফিরে এলেন যে। যদি এক কাপ মদ কেউ দিয়েছে, এখন আমি কি করব? না না, অতি সত্বর টেলিফোন করে আমার ছেলেকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। আর বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে আমি টেলিফোন করার ব্যবস্থা করি। রান্না বান্না করে রেখেছি, কিন্তু সেই অফিসে গেছে, এখনো পর্যন্ত ঘরে আসেনি। কি জানি এত কেন দেরি হচ্ছে? প্রতিদিন তো দেরি হয় না। এসেছি গো, এসেছি। আমি জানি যে বাড়িতে তুমি আমার চিন্তা করবে,
তারপরে কয়েকদিনের মধ্যে তোমার জীবন যৌবন সবকিছু উজাড় করে তুমি দিই তো সবাইকে। জানো যে তুমি ছাড়া আমার কে আছে, তোমার চিন্তা করব না তো আর কার চিন্তা করব? শোনো, তোমার কথা বলতে কি করেছি জানো? এত দেরি হলো কেন বলো? দেরি হলো একটা কারণে, যত শ্রমিক ছিল সকলের টাকাটা পেমেন্ট করে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তারপর ফিরে গেছি। ঠিক করেছো। কেন জানো তো, গরিব মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা রোজগার করে, তাতে তাদের সংসার সুখে থাকার জন্য। তুমি ঠিক করেছো, ওই পয়সা তাদের মিটিয়ে দিয়েছো, তারা আনন্দ করে খাওয়া দাওয়া করে তাদের ভালো মন্দ তারা বুঝে নেবে। আমি এটাই চাই। তুমি হচ্ছে আমার বউ, হ্যাঁ, তোমার মনের আশা পূরণ করা আমার কর্তব্য। কি হয়েছে বলো? তাই তুমি যদি মনে দুঃখ পাও আমার না থাকার কারণে, তাহলে আমিও মনে ব্যথা পাবো। শোনো, রান্না বান্না করে নিয়েছি, চলো খাবে চলো। যাবো যাবো। হ্যালো হ্যালো হ্যালো, কে জানো? হ্যালো, হ্যাঁ আমি বাপি বলছি। ও বাপি, আরে কলকাতা থেকে ফোন করছি, বল মা কেমন আছে? মা, আপনার মায়ের প্রচন্ড শরীর খারাপ, শরীর খারাপ, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। সে কি? আপনি যে অবস্থায় আছেন এক্ষুনি আসুন, মাথার গোড়ায় 2 ডাক্তার বসে আছে, আপনি না এলে হয়তো আপনার মাকে। না না না, ও কথা বলিস না। আমার মা ছাড়া যে কেউ নেই। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, বাবার মুখটা ভালো করে মনে পড়ে না। মা আমাকে জন্ম দিয়ে মানুষ করে যাবে, এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। এক্ষুনি বাড়িতে ফিরে গিয়ে আমার মাকে বড় নার্সিংহোমে ভর্তি করে তাকে আমি সুস্থ করে তুলবো। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। কি হলো, কার ফোন ছিল? সর্বনাশ হয়েছে নির্ভর। তুমি জানো আমার মা বড় দুরবস্থায় পড়েছে, মানে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তাই বুঝি? শুধু তাই নয়, দুটো ডাক্তার মায়ের কাছে বসে আছে, যে কোনো মুহূর্তে মা মারা যেতে পারে। তাই আমাকে এই মুহূর্তে কলকাতা দেরি ফিরতে হবে। করো না, এক কাজ করো, তুমি এক্ষুনি গাড়ি বলো, আমি আর তুমি দুজনে মিলে যাব। না না নিরূপা, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। আমাকে কারণ- নিয়ে যেতে পারবে না? আমার মা তো জানে না যে আমি তোমায় বিয়ে করেছি। তাই আমি বাড়ি ফিরে যাই, মাকে বড় ডাক্তার দেখে সুস্থ করে তুলবো। তারপর মায়ের কোলে মাথা রেখে বলবো, মা গো মা, তুমি এই ঝড়িয়াতে পাঠিয়েছিলে, সেখানে একটা গরিবের মেয়েকে আমি বিয়ে করেছি। মা শুনে যখন খুশি হবে তখন দেখবে সুন্দর একটা গাড়ি পাঠিয়ে দেবে, গাড়ি। আর সেই গাড়িতে করে আমার বউকে সাজিয়ে নিয়ে যাবো আমি কলকাতায়। মায়ের শরীর খারাপ শুনে হয়তো আমি ভাবলাম যে মায়ের গিয়ে সেবা যত্ন করব, তার মেয়ের মতন দিয়ে সেবা যত্ন করে সে তো আমায় গ্রহণ করবে। কিন্তু তুমি আমাকে এরকম করে বলছো। তার কারণ বুঝতে পারছো না, মা এখন অস্বস্থ পড়ে আছে। এই মতো গিয়ে যদি বলে মা আমি বউ নিয়ে এসেছি, তাহলে মা আঘাত পেয়ে মারা যেতে পারে। না না, তার চেয়ে মাকে সুস্থ করে তুলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই করো। তুমি বলেছো মাকে সুস্থ করে নাও, সুস্থ করে নি তারপরে আমাকে নিজেও। কিন্তু তোমার চোখে জল কেন? জানো জানো, বিশ্বাস করতে পারছো না? ভয় হচ্ছে। আমি যে এক বড় লোকের ছেলেকে আমি বিয়ে করেছি, তুমি যদি বাড়ি গিয়ে তুমি যদি আর না আমার কাছে ফিরে আসো, তাহলে আমি কি করব তুমি বুঝতে পারছো? নিরূপা, এত ভালোবাসো তোমায়, তবুও তুমি আমায় অবিশ্বাস করছো। বেশ, তাহলে আবার তোমায় বলছি, শোনো। তোমাকে কাছে টেনে নিয়েছি আমি, কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছি আমি। তাই সাক্ষী রইল মা কালীর 33 কোটি দেবতা, যাকে আমি রেখে যাচ্ছি। ভগবানের হাতে সঁপে গেলাম, তাদের নামে প্রতিজ্ঞা করছি জীবনে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি কলকাতা থেকে আর আমি ঝড়িয়ার বুকে ফিরে না আসি, তাহলে তুমি যাবে আমার সেই সুদূর কলকাতায়। সকলের সামনে আমি তোমাকে বুকে তুলে নেবো। কখনো কোনোদিন কারো কথাই আমার এই বুক থেকে তোমাকে দূরে সরিয়ে দেবো। তুমি যে যতই কথা দাও, তবু যে আমার ভয় হচ্ছে যে তুমি যদি একবার বাড়ি যাও, যদি তুমি আমায় ভুলে যাও, আমার খুব ভয় লাগছে গো। ভয়ের কোনো কারণ নেই নিরূপা। তুমি যে আমার জীবনের সাথী, তুমি আমার হৃদয়ের স্পন্দন, তুমি আমার আর আমি তোমার। সারা জীবন তুমি আমার কাছে থাকবে। আজ এই মুহূর্তে হাসি মুখে বিদায় দাও, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বিদায়? বিদায় তো তোমাকে দিতেই হবে, যেহেতু মায়ের শরীর খারাপ, তোমাকে যেতেই হবে।
কিন্তু তুমি আমি দুজনায় যে বন্ধনে পড়েছি কোনোদিন ভুলে যাবে না তো? যদি কোনোদিন ভুলে যাও হয়তো আমাকে হয়তো আর পাবে না। এ কথা বলো না, আমি তার আগে মারা যাবো, তুমি তোমায় ভুলতে পারবো না। ও সুলেখাই জানো ভুলে যেও না, একই বন্ধনে মালা চন্দন এ বাঁধো খুলো না। ও সুদিয়ে জানো ভুলে যেও না, একই বন্ধনে মালা চন্দন এ বাঁধন খুলে দিও না।
কাঁদি সেটা আমার ভুল হবে। সেতু তার মায়ের জন্য অসুস্থ ভালো হয়ে গেলে আমাকে আবার নিয়ে যাবে, আমার সুখের জীবন আবার ফিরে আসবে। না না, আমি যাই, গিয়ে রান্না বান্না করে দাদা হয়তো এক্ষুনি খেতে আসবে কাজের থেকে। দিলীপ তো এখনো পর্যন্ত এলো না। তাকে টেলিফোন করে জানানো হলো আমি বড় অসুস্থ। আমার অসুস্থের কথা শুনে ওই তো মা, কি হয়েছে? মা, কি হয়েছে? কান্নাকাটি করছিস কেন? বারে তুমি অসুস্থ এ কথা শোনার পর আমি কি চুপ করে থাকতে পারি? ওরে বাবা, আমার কিছু হয়নি। মানে ওই যে বললো, ফেলতো, ওই যে ফোনে বললো তুমি নাকি বিছানায় পড়ে আছো, তোমার হার্ট অ্যাটাক হয়েছে, দুটো ডাক্তার ট্রিটমেন্ট করছে, তাহলে সে কথা মিথ্যা? মিথ্যা কথা? মিথ্যা কথা? হ্যাঁ মিথ্যা কথা। আর মিথ্যা কথাটা কেন বলেছিস জানিস? কেন? সেই যে ঝরিয়ার বুকে 7 দিন পর আসবো বলে গেলি, তারপর তো তোর কোনো পাত্তাই নেই। তুমি বুঝতে পারছো? আমি যদি এভাবে না ফোন করতাম তাহলে তো তুই আসতিস না। না না, তা নয়, মানে গরিবদের সঙ্গে মেলামেশা করতে করতে হয়তো সময়টা পেরিয়ে গেছে। যাক শোনো মা, তুমি যখন সম্পূর্ণ সুস্থ, তখন আগামীকাল আমরা বেশি ঝরিয়াতে যাব। না না, যেতে যে হবেই মা। আমি আর এখন তোকে যেতে দেবো না। শোনো মা, সেখানে আবার কি হয়েছে জানো? শোন, তোর কথা আমি পরে শুনি। আমার কথা শোনো মা, পাহাড় ঘুরতে গিয়েছিলাম আমি, আর পাহাড়ের গায়ে ছিল গভীর কুয়াশা ঢাকাটা খাদ। সেই খাদে পড়ে আমি মারা যেতাম মা। কি বললি? যেখানে পড়ে আমার বাবা মারা গেছে সেই খাদে পড়ে আমিও মারা যেতাম। এই জন্যই তো আমি তোকে যেতে দিচ্ছিলাম না বাবা, এই কারণেই তোকে যেতে দিচ্ছিলাম না। ওই খাদ জুড়ে যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাবা। ওই খাদটার জন্য আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। যাক শোনো মা, এখন আমি বেঁচে আছি, আমাকে বাঁচিয়ে দিয়েছে। যে কে বাঁচিয়েছে জানো? কে বাঁচিয়েছে? সুপারভাইজার নলিগোপাল সাহার একমাত্র বোন, যার নাম হচ্ছে নেরুপা। তবে খুব ভালো কথা, সে তোকে বাঁচিয়ে দিয়েছে, খুব ভালো কথা। একটা কথা আমার মনে পড়ে গেল। কি? একটা সুসংবাদ আছে তোর জন্য। কিন্তু আমার শেষ কথা তো শেষ হলো না মা, শুনবে না শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত কি হলো? ও মানে আমি যে তাকে কি দিয়েছি সেটা তুমি শুনবে না? আর আমি কি শুনবো? নিশ্চয়ই তুই কোনো টাকা পয়সা দিয়েছিস, হয়তো বেশি অঙ্কের টাকা দিয়েছিস। না মানে টাকা পয়সা দিলে আমি অতটা মনে কিছু করতাম না। একটা কয়লার খনি যদি দিতাম তাতেও কিছু হতো না। তার চেয়ে বড় উপহার তাকে দিয়েছি আমি মা। শুনবে সেটা কি দিয়েছি? কি দিয়েছিস আমি সেটা জানতে চাই না। আ? বহুমূল্য হয়তো কোনো হীরা মুক্তা মানিক টানি কিছু দিয়েছিস, আমি অত জানতে চাই না বাবা। একটা কথা শোন, তোর জন্য সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? হ্যাঁ সুসংবাদ। ও, কি সুসংবাদটা কি জানিস তো? কি? আমার বান্ধবী, আমার এক পুরনো একটা বান্ধবী ছিল, তার মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করে। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? কেন? আমাকে না জানিয়ে তুমি যে বিয়ে ঠিক করেছো, এ তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় মা। কি বলছিস? না মা, বিয়ে ঠিক করেছি তোকে না জানি? তার মানে তোর বিয়ে সম্বন্ধ করতে গেলে তোর কাছ থেকে অনুমতি চাই? অনুমতি নয় মা, আমি যে কাজটা করেছি সেটা তো তুমি শুনলেই না। তাহলে বিয়েটা তুমি নিশ্চয়ই ক্যান্সেল করে দেবে। শুনবে আমি কি করেছি? আমি কোনো কথা শুনতে চাই না, বললাম তো তোকে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর আমি বিবাহ স্থির করেছি যে মেয়ের সঙ্গে, সেই মেয়েকেই তোকে বিবাহ করব। তাহলে তুমি শোনো না মা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তখন আমিও তোমার কোনো কথা শুনবো না। তুমি যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। তাহলে তুই শোন, আমি যে মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি সেই মেয়েকে যদি তুই বিবাহ না করিস। পারবো না, পারবো না মা, পারবো না। যদি প্রয়োজন হয় তোমার আদেশে আমার নিজের বুকের হৃৎপিণ্ড তুলে তোমার পায়ের তলায় নিক্ষেপ করতে পারবো, কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তোমার কথা তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শোন, তুই যদি তাকে বিয়ে না করিস তাহলে মনে রাখিস তোর মায়ের তুই মারা মুখ দেখবি। মা, এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি রে। তোমার মরা মুখ দেখবো আমি? না মা, না, এ আমি পারবো না। ছেলেবেলায় বাবা মারা গেছে, বাবার মুখটা তো ভালো করে মনেই পড়ে না। তুমি আমাকে কত যত্ন করে আদর করে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে আমাকে শিক্ষায় দীক্ষায় বড় করেছো, আর আজ আমি কেন বড় হয়ে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না? আর আমি তোমার মরা মুখ দেখবো মানে আমার জন্য তোমাকে মরতে হবে? না মা, না,
এই অভিশাপ আমি বইতে পারবো না জননী, বইতে পারবো না। তাহলে শোন দিলীপ, এতই যদি তোর মনে মাতৃভক্তি থাকে তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। ওই মেয়েকে যদি তুই বিবাহ করিস আমি অনেক শান্তি পাবো। কি বললে মা? হ্যাঁ আমি শুধু বিয়ে করলে তুমি শান্তি পাবে? হ্যাঁ, আমি শান্তি পাবো। বেশ, প্রতিজ্ঞা যখন তুমি করেছো তখন আর আমার কোনো দ্বিধা সংকোচ নেই, জানিয়ে এগিয়ে আমাকে যেতেই হবে। তাই হোক জননী, তাই হোক, তোমার কথায় বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রেখো মা, তোমার দিলীপের যে বিয়ে দেবে সে বিয়ে তার জীবনে কখনো সুখ এনে দিতে পারবে না। যাই হোক, আর আমার দেরি করে চলবে না। দিলীপ যখন রাজি হয়ে গেছে তাহলে বিবাহের জন্য সবকিছু বন্দোবস্ত করতে হবে, আর আমার দেরি করা যাবে না। রাজাবাবু অনেকদিন গেছে, চিঠি পাঠাচ্ছি তাও কোনো উত্তর পাচ্ছি না, ফোন করছি না ফোন ধরছি, কিন্তু তার কিছু হলো না তো। না না, তার থেকে আমি বরঞ্চ কলকাতা যাই। কলকাতা গেলে দাদা তুমি বুঝতে পারছো না আমি কার কথা চিন্তা করছি? আমি রাজাবাবুর কথা চিন্তা করছি। কেন জানো? কেন? আমি তার সন্তানের মা হতে চলেছি দাদা। হ্যাঁ দাদা, আমি তো একদিনই বলেছিলাম রে মন, তুই এই কাজটা ভালো করিসনি। তারা বড়লোক, আমরা গরিব। আমি জানি দাদা, তুমি আমাকে বারণ করেছো, কিন্তু তাকেও আমি বলেছি। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। হ্যাঁ। তুমি দেখবে আমি তাদের বাড়ি গেলে সে আমাকে খুব মেনে নেবে। কেন নেবে না? একটা কথা বলি, কি? তুমি বাড়িতে থাকো, আমি বলেছো রাজাবাবুর কাছে আমি কলকাতায় যাব। না, তুই আমার মা বাবা হারা একমাত্র বোন, তোকে আমি একা ছেড়ে দেবো না কলকাতা শহরে। রাজাবাবু যখন প্রতিজ্ঞা আমার কাছে আবদ্ধ, চল আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব সেই কলকাতার শহরে। কলকাতার বাড়িতে গিয়ে তার দরজায় গিয়ে ডাকবো, রাজাবাবু, রাজাবাবু। আমি সেই ননীগোপাল সাহায় এসেছি আমার বোনকে নিয়ে। চল না বোন, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। ঠিক আছে দাদা, চলো, তুমি যেহেতু যাবে। ভালোই অনুষ্ঠানটা মানে সমাপ্ত হলো, বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল। আমার বড় দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটা আজকে কেটে গেছে। কিন্তু ওরা কেউ আসছে না কেন? কই রে বাবা দিলীপ, কই বৌমা, এসো এসো। বাহ, খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর লাগছে। যা বাবা, বৌমাকে নিয়ে ভেতরে যা, আজকে তোদের বাসর যা যা। আমার মনের সব আশঙ্কা আজকে দূর হয়ে গেল। আমার ছেলেটা এইভাবে সুখে শান্তিতে থাকতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আর জীবনে কিছু চাই না। কে? ভেতরে আসুন। কি ব্যাপার হঠাৎ এখানে? আমি এসেছি রাজাবাবুর সন্ধানে। রাজাবাবুর সন্ধানে? হ্যাঁ। রাজাবাবু বলতে তো আমি বুঝতে পারলাম না। রাজাবাবু তো অনেকদিন আগেই গত হয়ে গেছেন, তাহলে তার সন্ধানে হঠাৎ? আমার বোনকে সে বিবাহ করেছে। ও, তার মানে আমার ছেলে দিলীপের কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, দিলীপ বাবু আমার বোনকে বিয়ে করেছে। কি? বুঝতে পারলাম না ঠিক। আমার বোন নিরুপমাকে সে বিবাহ করেছে। আমার ছেলের তো আজকে বিয়ে। আপনার ছেলের বিয়ে? আবার আপনার বোন নীলিমাকে কি করে সে বিবাহ করলো? আজকে আপনার ছেলের বিয়ে? হ্যাঁ। না, আমি বিশ্বাস করি না। বিয়ে হয়ে গেছে। এত আলো সজ্জিত করেছেন, ছানায় সুর বাজছে, ছানায় নবতে সুর বাজছে, কিন্তু তবু আমার বিশ্বাস হয় না। আমার রাজাবাবু এ কাজ করতে পারে না।
বিবাহ সে করতে পারে না। শুনুন, আমি আপনার সঙ্গে অত বাজালতা করতে চাই না, আপনি চলে যান। আমার বড় বিরক্ত লাগছে, যান আপনার চলে যান তো। চল। না দাদা, তা কখনো হয় না। আমি শ্বশুর বাড়ি এসেছি, আমি ফিরে যাব না। তোমার যদি যাওয়ার মন হয় তুমি বাড়ি যেতে পারো। একটা কথা বলি মা, আপনার ছেলে, আমি তাকে বিপদে উদ্ধার করেছিলাম বলে তার জন্য সে আমায় বিয়ে করেছিল। আজকে তার সন্তানের মা হতে চলেছি, আমি সেই অধিকার নিয়ে আপনার কাছে এসেছি। আমি বললাম তো এত কথা শুনতে চাই না, এটা ভদ্রলোকের বাড়ি। আশেপাশের লোকে শুনলে আমাদের এই মানে ভদ্র বাড়ির বদনাম হবে। তাই বলছি, তোদের মতো ছোট লোকদের এখানে জায়গা নেই, যা বেরিয়ে যা। জানি মা, জানি। একটা গরিব ঘরের মেয়ে যখন উদ্ধার করে একটা মানুষকে, তখন সে বড় লোকের ভাবনা দেখায়। কিন্তু সে আমাকে কথা দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করে আমি তোমাকে ঘরে তুলবো। বললাম তো তাকে ডিস্টার্ব করা যাবে না, কানে কথা যায় না। তাই বুঝি? নিরুপমা, চলো দাদা, নিরুপমা চলো। চল। তাহলে চলে এখানে যাই। তো স্থান নেই। না না, আমরা যে গরিব, এরা যে বড় লোক। চল এই মুহূর্তে সেই পল্লী গ্রামে সেইখানে ফিরে চল। চলো, যা, বেরিয়ে যা। কলকাতা শহর থেকে পালিয়ে বেরিয়ে যা এখান থেকে। আমি তোমার কথা দূর থেকে শুনেছি, আর শুনেই ছুটতে ছুটতে এলাম। মা জানো, এই মুহূর্তে কি দুর্ঘটনা ঘটেছে? কি দুর্ঘটনা ঘটেছে? তুমি যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, তোমার বান্ধবীর মেয়ে, হ্যাঁ, সে আমাকে জানতে চাইলো যে মেয়েটা এলো তোমাদের বাড়িতে, মেয়েটি কে। আমার জীবনের সমস্ত গল্পটা তার কাছে যখনই শোনালাম, তখন সে বললো কি, একটা গরিবের মেয়েকে তুমি বিয়ে করেছো, তাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। তাই সে আমাকে চিরদিনের মতো পরিত্যাগ করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। রাজাবাবু, মা যাকে তাড়িয়ে দিচ্ছ সে সত্যিকারে তোমার পুত্রবধূ। বুঝলি? মা গো, যাকে আমি বিয়ে করেছি, তোমার কর্তব্য তাকে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেওয়া। তুমি কেন বুঝতে পারছো না? তোমার সন্তানের জীবন বাঁচিয়েছে সে। তোমার সন্তান কখনোই ফিরে এসে তোমাকে মা বলে রাখতে পারতো না যদি ওই মেয়েটা না থাকতো। মা, তুমি কি চাও আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই? যদি তাই চাও তাহলে দাও মা, দাও। তুমি আমার হাতে বিষের বোতল তুলে দাও, আমি এই মুহূর্তে বিষ পান করে তোমার সামনে আত্মহত্যা করব। কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে আমি দূরে না বাবা, না, এই কথা তুই আর বলিস না বাবা, এই কথা বলিস না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। টাকার অহংকারে আজ আমি ধরাকে সারাজ্ঞান করেছি। আমি যে মেয়ের সঙ্গে তোর বিবাহ দিয়েছিলাম, ভেবেছিলাম ওই মেয়েকে বিয়ে করে তুই সুখী হয়ে থাকতে পারবি। মা, তোর সুখেই যে আমি আমার সুখ দেখতে পেয়েছিলাম বাবা। আজ আমার সেই অহমিকা ভেঙে গেছে। ওই মেয়েটাকে আমি ছোট লোকের মেয়ে বলে এই বাড়ি থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি যে মহা ভুল করতে চেয়েছিলাম বাবা, আজ আমি আর সেই ভুল করতে চাই না। মা, আমি আমার সব অহমিকাকে দূরে সরিয়ে ফেলে আজ আমার পুত্রবধূকে আমি তোর হাতে তুলে দিতে চাই। আয় মা, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। বাবা দিলীপ, আজ আমি এই মেয়েটিকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে এ আমার পুত্রবধূ। আমি যে ভুল এতদিন করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এই মেয়েটাকে আমি পুত্রবধূ বলে মেনে নিলাম। বাহ নির্বা, তোমায় বলেছিলাম না যে আমার মা গরিবদের বড় ভালোবাসে? দেখলে তো আমার কথাটা মিলে গেল। তাই না, মায়ের জয়গান গাইতে হবে। যে মা আমাদের জীবনটাকে নতুন করে গড়ে দিয়েছে, সেই মা ও কি করে জানো? কি? ওই হিমালয় হয়ে মা শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের রঙে ভাসে আকাশে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো
দেখিয়েছিলে তোমারই পরশে। আমাকে শীতল মানো করে দিলে তুমি মা, আমাকে তুমি মা, আমাকে। দর্শক মণ্ডলী, পালা এখানে শেষ, এবার নাচ গান শুরু হচ্ছে।